প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তোমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছ বোর্ডে লেখা আছে বিজ্ঞান ও প্রযুক্তি। হ্যাঁ, আমরা আজকে বিজ্ঞান ও প্রযুক্তি নিয়ে আলোচনা করব। আসলে আমরা আমাদের চলার পথে দৈনন্দিন জীবনে বিভিন্ন কাজে আমরা প্রযুক্তি ব্যবহার করে থাকি, যা আমাদের বিজ্ঞানের অবদান। তো চলো আজকে আমরা আরো বিস্তারিত জানবো এই বিজ্ঞানটা কি, এই প্রযুক্তিটা কি, কি কি ক্ষেত্রে আমরা এগুলো ব্যবহার করি। তো আশা করি আজকে সবাই আমরা ক্লাসটা খুব উপভোগ করব এবং আশা করি তোমরা শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে ক্লাসটি দেখবে এবং বুঝবে। তো শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা তাহলে এবার আমাদের পাঠ্য বইয়ে গিয়ে আমরা আলোচনা করি এবং বিস্তারিত জানি বিজ্ঞান ও প্রযুক্তি সম্পর্কে। তাহলে সবাই সবার পাঠ্য বইটা সামনে খোলো এবং অধ্যায় 9 বের করো, পৃষ্ঠা নাম্বার 62। পৃষ্ঠা নাম্বার 62, অধ্যায় 9। অধ্যায়ের নাম হচ্ছে বিজ্ঞান ও প্রযুক্তি। তাহলে চলো আমরা বিস্তারিত আলোচনা করি। বর্তমানে আমরা বিভিন্ন প্রযুক্তি যেমন বই, কলম, টেবিল, বৈদ্যুতিক বাতি, ঘড়ি ইত্যাদি ব্যবহার করে লেখাপড়া করছি। অবশ্যই আমাদের লেখাপড়ার জন্য এগুলো অবশ্যই দরকার। বই দরকার, কলম দরকার, টেবিল দরকার, বাতি দরকার। এগুলো সবই কিন্তু কি বিজ্ঞান ও প্রযুক্তির একটা অংশ। বৈজ্ঞানিক জ্ঞান ব্যবহার করে এই সকল প্রযুক্তি উদ্ভাবন করা হয়েছে। অবশ্যই বৈজ্ঞানিক জ্ঞান, বিজ্ঞানের জ্ঞান দ্বারা আমরা এইসব প্রযুক্তি উদ্ভাবন করেছি, মানে আবিষ্কার করেছি। বিজ্ঞান ও প্রযুক্তির মধ্যে পার্থক্য কি, এদের মধ্যে কি সম্পর্ক রয়েছে, আমরা আজকে এই অধ্যায়ে এটাই জানবো যে আসলে বিজ্ঞানটা কি, প্রযুক্তিটা কি এবং এদের মধ্যে কি সম্পর্ক রয়েছে, আমরা কি কি ক্ষেত্রে এগুলা ব্যবহার করে থাকি। তাহলে প্রথমে আমরা জেনে নিই বিজ্ঞান ও প্রযুক্তির পার্থক্য। প্রথমে আমরা বিজ্ঞানের সংজ্ঞা সম্পর্কে জানবো, বিজ্ঞান কি, বৈজ্ঞানিক পদ্ধতিগুলো কি, এর কয়টি ধাপ রয়েছে, কি কি ধাপ রয়েছে, এরপরে প্রযুক্তি কি। তাহলে চলো প্রথমে আমরা জেনে নিই বিজ্ঞানটা কি। আসলে আমরা যখন প্রযুক্তিটা যে আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহার করছি, সেই প্রযুক্তিটা আমরা কিভাবে আবিষ্কার করছি, অবশ্যই বিজ্ঞানের জ্ঞান দ্বারা। বিজ্ঞানের জ্ঞানের মাধ্যমে, পর্যবেক্ষণের মাধ্যমে, অনুমানের মাধ্যমে বিজ্ঞান যে ফলাফলটা দেয় বা বিজ্ঞান যেটা আবিষ্কার করে সেটাকে ব্যবহার করেই কিন্তু আমরা প্রযুক্তির উদ্ভাবন করছি। তো প্রযুক্তির সম্পর্কে জানার আগে আমাদের জানতে হবে বিজ্ঞানটা কি, তাহলে আমরা প্রযুক্তিটা কি সেটাও খুব ভালোভাবে বুঝতে পারবো। তাহলে চলো জেনে নিই বিজ্ঞানটা কি। বিজ্ঞান হলো প্রকৃতি সম্পর্কিত জ্ঞান যা পর্যবেক্ষণ ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে প্রাকৃতিক ঘটনাকে ব্যাখ্যা এবং বর্ণনা করে। আমি আবারও বলছি এবং তোমরা এই লাইনটুকু আন্ডারলাইন করে রাখো। বিজ্ঞান হলো প্রকৃতি সম্পর্কিত জ্ঞান। বিজ্ঞান হলো প্রকৃতি সম্পর্কিত জ্ঞান যা পর্যবেক্ষণ ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে প্রাকৃতিক ঘটনাকে ব্যাখ্যা এবং বর্ণনা করে। আমরা আমাদের আশেপাশে যেসব জিনিস দেখি, যেসব প্রাকৃতিক ঘটনা দেখি, সেই ঘটনাগুলোকে আমরা আগে পর্যবেক্ষণ করি। পর্যবেক্ষণ মানে কি, আমরা এটাকে খুব ভালোভাবে বোঝার চেষ্টা করি, তারপরে সেটা দিয়ে আমরা নানা রকমের পরীক্ষা নিরীক্ষা করি এবং সেই পরীক্ষা নিরীক্ষা করার পরে আমরা যে তথ্যটা জানতে পারি, সেই তথ্যটাকে কাজে লাগিয়ে সেই প্রাকৃতিক ঘটনাকে ব্যাখ্যা করাটাই হচ্ছে কি বিজ্ঞান। তাহলে আমরা বুঝতে পারলাম বিজ্ঞান কি। প্রাকৃতিক ঘটনা সম্পর্কিত বিভিন্ন প্রশ্নের উত্তর অনুসন্ধানের ক্ষেত্রে বিজ্ঞানীরা বৈজ্ঞানিক পদ্ধতি অনুসরণ করে। এই ঘটনাগুলোকে পর্যবেক্ষণ করার জন্য, অনুমান করার জন্য এবং এর একটা ফলাফল বের করার জন্য বিজ্ঞানীরা বিভিন্ন পদ্ধতি কি করে থাকে, অনুসরণ করে থাকে, যার মধ্যে নিম্নোক্ত ধাপসমূহ রয়েছে। তোমরা সবাই দেখো বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষা, দুটো একটা ছেলে এবং একটা মেয়েকে দেখা যাচ্ছে, ওরা কি করছে, পরীক্ষা নিরীক্ষা করছে। তারপর কি লেখা আছে, বৈজ্ঞানিক পদ্ধতি। তোমরা সবাই দেখো এখানে লেখা আছে বৈজ্ঞানিক পদ্ধতি এবং এখানে কয়েকটা ধাপ দেওয়া আছে। আমরা এই ধাপগুলো কি কি পর্যায়ক্রমে পারি, কিন্তু এই ধাপগুলো কিন্তু আমাদের উল্টাপাল্টা করে বলা যাবে না, পর্যায়ক্রমে বলতে হবে এবং এর জন্য তোমাদের খুব মনোযোগ দিয়ে এটা তোমাদের মাথায় রাখতে হবে যে এই পদ্ধতির ধাপগুলো কি কি। প্রথমে হচ্ছে পর্যবেক্ষণ। প্রথমে আমরা কি করব, পর্যবেক্ষণ করব। আমাদের চারপাশে পরিবেশ পর্যবেক্ষণ করার মধ্য দিয়ে আমরা প্রাকৃতিক ঘটনা কিংবা নিজের পছন্দের কোনো বিষয় সম্পর্কে কৌতূহল বোধ করি। দেখো আমরা আমাদের আশেপাশে, আমাদের চারপাশে পরিবেশে এবং আমাদের নিজেদের মধ্যে অনেক বিষয় থাকে যেগুলো নিয়ে আমাদের কৌতূহল থাকে, আমরা সেটা নিয়ে খুবই জানার চেষ্টা করি বা একটা আগ্রহ থাকে যেটা কি, কেন হইলো, কিভাবে হইলো, এটা দিয়ে কি করা যায়, কি করা যেতে
দেখছো, তোমার নিজের কোনো জিনিস দেখছো, সেটা নিয়ে তুমি ভাবছো, সেটা নিয়ে তুমি কিছু করার চিন্তা করছো, সেটাই হচ্ছে কি পর্যবেক্ষণ। এরপরে হচ্ছে প্রশ্নকরণ। পর্যবেক্ষণের পরের ধাপটি হচ্ছে কি প্রশ্নকরণ। যখন আমরা কোনো কিছু দেখি, শুনি বা পড়ি, আমাদের মনে এই সম্পর্কিত নানা প্রশ্ন আসতে পারে। এই সকল প্রশ্ন থেকে এমন একটি প্রশ্ন বেছে নেই যার উত্তর পর্যবেক্ষণ বা পরীক্ষণের মাধ্যমে পাওয়া সম্ভব। আমরা যখন আমাদের চারপাশে কোনো কিছু দেখি, কারো কাছ থেকে কোনো কিছু শুনি, কোনো কিছু দেখতে পাই, আসলে আমাদের মানে নতুন কোনো কিছু বিষয় যখন আমরা দেখতে পাই, তখন আমাদের কি মনে একটা প্রশ্ন জাগে যে এটা কি, কেন, কিভাবে হইলো, এটা কি করে। একটা প্রথম জায়গা না, তোমরা যখন নতুন কিছু দেখো, যেমন তোমরা যখন নতুন মোবাইল হাতে পাইছো, তখন তোমরা ভাবতা এতে কি করা যায়, কি কি করতে পারি, এটা ভাবি না আমরা। তো নতুন নতুন জিনিস যখন আমরা আমাদের চারপাশে দেখি, বা নতুন কোনো একটা কথা তোমার বন্ধু তোমাকে বললো, সেটা তুমি আজকে নতুন তার কাছ থেকে শুনলে, তখন তোমার কিন্তু অটোমেটিকলি তোমার মাইন্ডে একটা কোশ্চেন আসবে যে এটা কি, কেন, তুমি তোমার বন্ধুকে জিজ্ঞেস করবে। এটা হচ্ছে কৌতূহল, এটাই হচ্ছে প্রশ্নকরণ। এবং সেই প্রশ্নগুলোর মধ্যে থেকে তুমি এমন একটা বিষয় বেছে নিবে যার উত্তর পর্যবেক্ষণ এবং পরীক্ষণের মাধ্যমে পাওয়া সম্ভব। এরপরে কি অনুমান। প্রশ্নকরণের পরে কি চলে আসে? অনুমান। প্রশ্নকরণের পরে থাকে কি অনুমান। পূর্ব অভিজ্ঞতা ব্যবহার করে প্রশ্নটির সম্ভাব্য উত্তর ঠিক করি এবং খাতায় লিখি, একটি অনুমান। এখন তুমি তোমার পূর্বের কোনো অভিজ্ঞতা যদি তোমার থাকে, সেটাকে তুমি অনুমান করে সেটাকে তুমি সেটার দ্বারা সম্ভাব্য সঠিক উত্তরটি তুমি চিন্তা করবে যে এটার সম্ভাব্য উত্তরটা কি হতে পারে, সেটা তুমি কি করবে? খাতায় লিখবে। আর এটাই হচ্ছে কি অনুমান। অনুমানের পরে আসছে পরীক্ষণ। অনুমানের পরের ধাপটি হচ্ছে পরীক্ষণ। অনুমানটি সঠিক কিনা তা যাচাই করার জন্য একটি পরীক্ষার পরিকল্পনা করি। তুমি যে অনুমানটা করেছো, সেই অনুমানটা কি সঠিক কিনা সেইটা যাচাই করার জন্য তুমি একটা পরীক্ষা করার পরিকল্পনা করতে পারো। যে আমি প্রথমে পর্যবেক্ষণ করেছি কোনো একটা জিনিস, সেটা আমি দেখেছি, তারপরে আমার মধ্যে কি আসতে পারে? কৌতূহল বা প্রশ্নকরণ আসতে পারে। তা প্রশ্নকরণ করার পর আমি সেটা অনুমান করব, অনুমানটা সঠিক কিনা, আমি যে অনুমানটা করেছি সেই অনুমানটা কি আদৌ সঠিক, সেটা যাচাই করার জন্য তুমি কি করবে? পরীক্ষা করার চিন্তা করবে। পরীক্ষাটি করার জন্য প্রয়োজনীয় উপকরণ সংগ্রহ করে। পরীক্ষা করার জন্য তোমার নির্দিষ্ট কিছু উপকরণ লাগবে, উপকরণ ছাড়া তো তুমি কি করতে পারবে না? পরীক্ষা করতে পারবে না। পরীক্ষাটি সম্পাদন করে। যখন তোমার কাছে পরীক্ষা করার তুমি চিন্তা করে নিয়েছো যে তুমি পরীক্ষা করবে, তারপর সেই পরীক্ষা করার উপাদানগুলো যখন তোমার কাছে আছে, তখন তুমি নিশ্চয়ই সেই পরীক্ষাটি সম্পাদন করবে। তথ্য সংগ্রহ করে পরীক্ষার ফলাফল লিপিবদ্ধ করি। তুমি যখন পরীক্ষা করেছো বা কোনো জিনিস পরীক্ষা করবে, নিশ্চয়ই তার একটা ফলাফল তুমি পাবে। যেমন তোমরা স্কুলে যেমন পরীক্ষা দাও, তোমরা একটা ফলাফল পাও না, সেরকমই তুমি যখন ওই জিনিসটা পরীক্ষা করবে, তোমার অনুমানটা সঠিক কিনা যাচাই করার জন্য, তখন তুমি নিশ্চয়ই কি এর একটা ফলাফল পাবে। সেই ফলাফলটা তুমি কি তোমার খাতায় লিখবে। এরপর হচ্ছে সিদ্ধান্ত গ্রহণ। তোমার যখন পরীক্ষা করাটা শেষ, তখন তুমি কি করবে? একটা সিদ্ধান্তে আসবে। প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করি এবং ফলাফলের সারসংক্ষেপ করি। ফলাফল কি অনুমানের সাথে মিলেছে কিনা তা যাচাই করি। তুমি সেই পরীক্ষা করে যে ফলাফলটা পাবে, ফলাফল থেকে প্রাপ্ত তথ্য তুমি বিশ্লেষণ করবে কিসের সাথে? তোমার অনুমানের সাথে। তুমি যখন পরীক্ষার ফলাফলটা তোমার সামনে দেখতে পাবে, যে তুমি পরীক্ষা করার পর পরীক্ষার ফলাফলটা পেয়েছো, তখন সেই পরীক্ষার ফলাফল থেকে প্রাপ্ত তথ্য তুমি কি করবে? তুমি যে ওই পূর্বে অনুমান করেছিলে কোনো একটা জিনিস পর্যবেক্ষণ করার পরে, তখন তুমি সেই অনুমানের সাথে সেটা যাচাই করে দেখবে যে আদৌ তোমার অনুমানটা সঠিক কি সঠিক নয়। এরপরে হচ্ছে বিনিময়। তোমার পর্যবেক্ষণ করলে, প্রশ্নকরণ করলে, অনুমান করলে, পরীক্ষণ করলে এবং তুমি একটা সিদ্ধান্ত গ্রহণ করলে, এরপরে সবশেষে তুমি কি করবে বলো তো? তোমরা দেখতে পাচ্ছ কি লেখা এখানে? হ্যাঁ, বিনিময়। আমরা বিনিময় করব। প্রাপ্ত ফলাফল এবং গৃহীত সিদ্ধান্ত অন্যদের সাথে বিনিময় করি। তোমার সেই পরীক্ষাটা থেকে যে ফলাফলটা তুমি পেয়েছো, এবং সেই ফলাফল এবং তোমার অনুমানের ভিত্তিতে তুমি যে সিদ্ধান্তটা নিয়েছো, সেটা তুমি কি করবে? অন্যদের সাথে বিনিময় করবে। হতে পারে তোমার বন্ধুর সাথে, হতে পারে তোমার বাবা মায়ের সাথে, হতে পারে তোমার শিক্ষকদের সাথে। তুমি একটা নতুন কোনো কিছু আবিষ্কার করেছো বা একটা পর্যবেক্ষণ করে কোনো কিছু তুমি বের করেছো, একটা তথ্য বের করেছো, তুমি অনুমান করেছো, সেটা তুমি কি করবে? অবশ্যই তোমার বন্ধু বান্ধব
আত্মীয়দের সাথে, বাবা মায়ের সাথে অথবা তোমার শিক্ষকদের সাথে বিনিময় করবে। তাহলে আমরা এতক্ষণ কি কি জানলাম, বিজ্ঞান কি জানলাম এবং সেই বৈজ্ঞানিক পদ্ধতির 6টা ধাপ আছে, সেই 6টা ধাপ আমরা বিস্তারিত জানলাম। তাহলে আমাদের তো বিজ্ঞান জানা হয়ে গেল, এখন আমরা কি জানবো, প্রযুক্তি সম্পর্কে। অবশ্যই এখন আমরা কি সম্পর্কে জানবো, প্রযুক্তি সম্পর্কে। প্রযুক্তি হলো আমাদের জীবনের বাস্তব সমস্যা সমাধানের জন্য বিজ্ঞানের ব্যবহারিক প্রয়োগ। প্রযুক্তি হলো আমাদের জীবনের যেসব বাস্তব সমস্যাগুলো রয়েছে সেই সকল সমস্যাগুলো সমাধানের জন্য বাস্তবিক প্রয়োগ। আমরা কিন্তু বিজ্ঞানকে সরাসরি আমাদের জীবনে কাজে লাগাতে পারি না, সেই বিজ্ঞানের জ্ঞান দ্বারা আমরা প্রযুক্তি ব্যবহার করে আমাদের দৈনন্দিন জীবনে সরাসরিভাবে ব্যবহার করতে পারি এবং আমাদের যে সকল সমস্যাগুলো রয়েছে আমরা সেই সমস্যাগুলো সমাধান করতে পারি। প্রযুক্তি মানুষের জীবনের মানোন্নয়নের বিভিন্ন পণ্য, যন্ত্রপাতি এবং পদ্ধতির উদ্ভাবন করে। প্রযুক্তির জীবনের মান উন্নয়নের জন্য, মান উন্নয়ন মানে হচ্ছে কি আমাদের প্রাত্যহিক জীবনযাত্রাকে আরেকটু উন্নত করা। আমরা এখন যেভাবে আদিকালে মানুষ যেমন থাকতো, তাদের কাছে প্রযুক্তির কিন্তু কোনো ছোঁয়াই ছিল না, কিন্তু বর্তমানে তোমরা লক্ষ্য করো আমরা কিন্তু যথেষ্ট উন্নত জীবনযাপন করছি। তুমি যদি আগের কালের মানুষের জীবনযাত্রা এবং এখনকার তুমি যেভাবে জীবনযাপন করছো সেই দুইটার মধ্যে তুমি চিন্তা করে দেখো, দেখবে অনেক পার্থক্য রয়েছে এবং তুমি আগের তুলনায় অনেক উন্নত আছো। তাহলে এটা কার অবদান আমাদের জীবনে? অবশ্যই প্রযুক্তির অবদান। এই প্রযুক্তিটা না থাকলে কি হতো, আমরা এত উন্নত এবং এত সহজ একটা জীবন যাপন করতে পারতাম না। যেমন বিজ্ঞানীরা বিদ্যুৎ নিয়ে গবেষণা করে, এই সম্পর্কে আমাদের ধারণা বা জ্ঞান সৃষ্টি করেছে। বিদ্যুৎ, এই যে আমরা বিদ্যুতের সাহায্যে বাতি জ্বালাচ্ছি, ফ্যান চালাচ্ছি, তারপরে ফ্রিজ চালাচ্ছি, কম্পিউটার চালাচ্ছি, যত ইলেকট্রিক জিনিস বলো আমরা চালাচ্ছি কিসের অবদানে? বিদ্যুতের অবদানে। আর এই বিদ্যুৎ নিয়ে কারা চিন্তা ভাবনা করেছে, ধারণা করেছে? বিজ্ঞানীরা। আমরা বিজ্ঞানের ধারণাটাকে কাজে লাগিয়ে এইসব প্রযুক্তি বা জিনিসপত্র, যন্ত্রপাতি আমরা আবিষ্কার করেছি। এই বৈজ্ঞানিক, এই যে যেমন দেখো লেখা আছে এখানে, এই বৈজ্ঞানিক জ্ঞান দ্বারা আবার ফ্রিজ, টেলিভিশন, মোবাইল এবং বৈদ্যুতিক বাতি উদ্ভাবনের কাজে লাগানো হয়েছে। যে আমি তোমাদেরকে বললাম মাত্র, বিজ্ঞানী আমাদেরকে ধারণাটা দিয়েছে, ধারণাটা কাজে লাগিয়ে আমরা এইসব যন্ত্রপাতিকে আবিষ্কার করেছি। প্রযুক্তির ব্যবহারের নানান ক্ষেত্র রয়েছে, যেমন শিক্ষা, চিকিৎসা, যোগাযোগ, যাতায়াত ইত্যাদি। আমরা প্রযুক্তিটাকে আমাদের জীবনের প্রতিটা ক্ষেত্রে ব্যবহার করি, প্রতিটি ক্ষেত্রে। তুমি শিক্ষা ক্ষেত্রে বলো, চিকিৎসা ক্ষেত্রে বলো, যাতায়াত ক্ষেত্রে বলো এবং তোমার নিজের জীবনে প্রত্যেকটা দিন আমরা সকল কাজে কি করছি? প্রযুক্তিটা ব্যবহার করছি। এখন এই বিস্তারিত কিভাবে আমরা ব্যবহার করছি, যেসব ক্ষেত্রগুলো আমি তোমাকে বললাম, কৃষি ক্ষেত্র, চিকিৎসা ক্ষেত্র, শিক্ষা ক্ষেত্র, যাতায়াত ক্ষেত্র, এগুলোতে, এইসব ক্ষেত্রগুলোতে আমরা কিভাবে ব্যবহার করছি সেটা আমি এখন বিস্তারিত তোমাদের সাথে আলোচনা করব। আগে আমরা জেনে নিই বিজ্ঞান ও প্রযুক্তির মধ্যে কি সম্পর্ক রয়েছে। বিজ্ঞান ও প্রযুক্তির উদ্দেশ্য ভিন্ন হলেও আমাদের জীবনে এদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এরা পরস্পরের সাথে নিবিড়ভাবে সম্পর্কযুক্ত। অতীতে বিজ্ঞান ও প্রযুক্তির সম্পর্কে এত নিবিড় ছিল না। অতীত বলতে আরো আগে বিজ্ঞান ও প্রযুক্তির মধ্যে সম্পর্কটা এত গভীর ছিল না। বিজ্ঞানীরা প্রকৃতি নিয়ে গবেষণা করেছেন এবং বিভিন্ন ঘটনার ব্যাখ্যা দিয়েছেন। বিজ্ঞানীরা প্রকৃতি নিয়ে বিভিন্ন গবেষণা করেছেন এবং এই বিভিন্ন ঘটনার ব্যাখ্যা দিয়েছেন। যেখানে ব্যবহারিক জীবনের সমস্যা সমাধানের কোনো উদ্দেশ্য ছিল না। তারা আগে এটা নিয়ে, ঘটনা নিয়ে যাচাই বাছাই করেছেন, ব্যাখ্যা দিয়েছেন, কিন্তু এই সমস্যা সমাধানের কোনো উপায় ছিল না। তারা বিদ্যুৎ এবং আলোর মতো বিভিন্ন বৈজ্ঞানিক জ্ঞান আবিষ্কার করেছেন। অপরদিকে জীবনকে উন্নত করার লক্ষ্যে বাস্তব সমস্যা সমাধানের জন্য মানুষ প্রযুক্তির উদ্ভাবন করেছেন। তারা পাথরের হাতিয়ার, আগুন, পোশাক, ধাতব যন্ত্রপাতি এবং চাকার মতো সরল প্রযুক্তির উদ্ভাবন করেছেন। বর্তমানে এই বিজ্ঞানের ধারণাটাকে কাজে লাগিয়ে মানুষ আমাদের সমস্যা সমাধানের জন্য এই সকল যন্ত্রপাতি আবিষ্কার করেছেন। 18 শতকে শিল্প বিপ্লবের সময়কালে প্রযুক্তির ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে। 18 শতকে, এখন কি শতাব্দী? 300 শতাব্দী। 18 শতকে শিল্প বিপ্লবের সময়কালে প্রযুক্তির ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে। বিশেষ করে কৃষি, শিল্প কারখানা,
পরিবহন ইত্যাদি ক্ষেত্রে, কৃষি, শিল্প কারখানা, পরিবহন ইত্যাদি ক্ষেত্রে কি এই প্রযুক্তির ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে। বিজ্ঞানীদের আবিষ্কৃত জলীয় বাষ্পের ক্ষমতাকে কাজে লাগিয়ে মানুষ বাষ্পীয় ইঞ্জিন আবিষ্কার করেছে। এই বাষ্পীয় ইঞ্জিন কলকারখানা, রেলগাড়ি ও জাহাজ চালাতে ব্যবহার করা হতো। তাহলে কি বিজ্ঞান জলীয় বাষ্পটা আবিষ্কার করেছে, যে জলীয় বাষ্পটা হয় এটাকে আবিষ্কার করেছে বিজ্ঞান। আর এই বিজ্ঞানের এই উদ্ভাবনটাকে কাজে লাগিয়েছে কে? মানুষ প্রযুক্তিতে কাজে লাগিয়েছে এবং এটাকে কাজে লাগিয়ে কি করেছে? বাষ্পীয় ইঞ্জিন চালু করেছে, যা আমাদের রেলগাড়ি, কলকারখানা এবং বাষ্পীয় ইঞ্জিন চালাতে ব্যবহার করা হয়। বিভিন্ন পণ্য এবং প্রযুক্তি উদ্ভাবনে মানুষ বৈজ্ঞানিক জ্ঞান ব্যবহার করে থাকে। বিজ্ঞানীরা প্রকৃতি নিয়ে গবেষণার সময়ও প্রযুক্তি ব্যবহার করে থাকেন। বিজ্ঞানীরা প্রকৃতি নিয়ে যখন গবেষণা করেন তখনও কি করে থাকে? প্রযুক্তির ব্যবহার করে থাকে। যেমন দূরবীক্ষণ যন্ত্রের সাহায্যে বিজ্ঞানীরা মহাকাশের বিভিন্ন বস্তু পর্যবেক্ষণ করতে সক্ষম হয়েছে। দূরবীক্ষণ কিন্তু কি একটা প্রযুক্তি, আর সেটাকে কাজে লাগিয়ে বিজ্ঞানীরা কি করছে? মহাকাশের একদম উচ্চতর জিনিস কি করছে? দেখছে। যে সকল জিনিস খালি চোখে দেখা যায় না, সেই সকল জিনিস অনুসন্ধানে বিজ্ঞানীরা অণুবীক্ষণ যন্ত্র ব্যবহার করে থাকে। বর্তমানে বিজ্ঞান ও প্রযুক্তি একে অপরের উপর নির্ভরশীল। সবশেষে আমরা এটাই বুঝতে পারলাম যে বর্তমানকালে বিজ্ঞান ও প্রযুক্তি একে অপরের উপর নির্ভরশীল। এরপরে আমরা জানি কৃষিতে প্রযুক্তি। আমরা এবার জানবো কৃষিক্ষেত্রে কিভাবে আমরা প্রযুক্তিটা ব্যবহার করে থাকি। খাদ্য চাহিদা পূরণের জন্য মানুষ বিভিন্ন ধরনের কৃষি প্রযুক্তি উদ্ভাবন করছে। খাদ্যের চাহিদা পূরণের জন্য মানুষ বিভিন্ন ধরনের কৃষি প্রযুক্তি উদ্ভাবন করছে। প্রথমে জানি যান্ত্রিক প্রযুক্তি। চাষাবাদের জন্য মানুষ বিভিন্ন কৃষি প্রযুক্তি যেমন শাবল, কোদাল, লাঙল উদ্ভাবন করেছে। শাবল, কোদাল, লাঙল উদ্ভাবন করেছে কি জন্য? মানুষ কৃষি প্রযুক্তিতে ব্যবহার করার জন্য। বর্তমানে ট্রাক্টর, সেচ পাম্প বা ফসল মাড়াইয়ের যন্ত্রের মতো আধুনিক কৃষি যন্ত্রপাতি মানুষ ব্যবহার করছে। এইসব যন্ত্রপাতি মানুষকে স্বল্প সময়ে অধিক খাদ্য উৎপাদনে সাহায্য করছে। এইসব যন্ত্রপাতির কারণে মানুষ খুবই অল্প সময়ে ও আগের তুলনায় অধিক খাদ্য উদ্ভাবন করছে। আগে কিন্তু মানুষ এত আধুনিক যন্ত্রপাতি ছিল না, যার কারণে মানুষের অনেক কষ্ট হতো। এরপরে রাসায়নিক প্রযুক্তি সম্পর্কে জানি। বাড়তি উৎপাদনের জন্য অনেক ফসলে রাসায়নিক সার এবং কীটনাশক ব্যবহার করা হয়। সার দিলে তো আমাদের ফসলটা আরো বেশি ভালো হবে, এবং কীটনাশক ব্যবহার করলে জমি জমা ফসল কীটপতঙ্গের হাত থেকে রক্ষা পাবে। এই জন্য আমরা কি করি? এখন বর্তমানে অধিক ফসল উৎপাদনের জন্য জমিতে রাসায়নিক সার এবং কীটনাশক ব্যবহার করে থাকি। রাসায়নিক সার উদ্ভিদের ভালো বৃদ্ধিতে এবং অধিক ফসল উৎপাদনে সহায়তা করে। রাসায়নিক পদার্থ ফসলের ক্ষতিকারক পোকা এবং আগাছা দমন করে অধিক খাদ্য উদ্ভাবনে ভূমিকা রাখছে। এরপরে জৈব প্রযুক্তি। মানুষের কল্যাণে, এই লাইনটা আন্ডারলাইন করবে, মানুষের কল্যাণে নতুন কিছু উৎপাদনের জীবের ব্যবহারই হলো জৈব প্রযুক্তি। যেমন জৈব প্রযুক্তির মাধ্যমে বিশেষ বৈশিষ্ট্য সম্পন্ন উদ্ভিদ সৃষ্টি করা হচ্ছে। জৈব প্রযুক্তির মাধ্যমে বিশেষ বৈশিষ্ট্য সম্পন্ন উদ্ভিদ আবিষ্কার করা হচ্ছে। এই প্রযুক্তি মানুষকে অধিক পুষ্টি সমৃদ্ধ, পোকামাকড় প্রতিরোধী এবং অধিক ফলনশীল উদ্ভিদ উদ্ভাবনে সহায়তা করছে। প্রযুক্তির ক্ষতিকর প্রভাব। এরপর আমরা প্রযুক্তির যে প্রযুক্তির এতক্ষণ জানলাম, প্রযুক্তি আমাদের জীবনযাত্রাকে সহজ করছে, আমাদের জীবনযাত্রার মানকে আরো উন্নয়ন করছে, আমাদের জীবনকে আরো সহজ করে দিচ্ছে। আমরা আগের তুলনায় এখন খুবই ভালো আছি, আমাদের সকল সমস্যাগুলো সমাধান হয়ে যাচ্ছে। কিন্তু যার সবকিছু ভালো থাকলে কিছু খারাপ দিকও তো অবশ্যই আছে, তাই না? তো এখন আমরা এই প্রযুক্তিটার খারাপ দিক সম্পর্কে জানবো, যাতে করে আমরা প্রযুক্তিটাকে শুধুমাত্র ভালো কাজে ব্যবহার করতে পারি এবং ক্ষতিকর দিকগুলো জানার পরে যাতে আমরা ক্ষতিকর দিকগুলো এড়িয়ে চলতে পারি। প্রযুক্তি বিভিন্ন সমস্যার সমাধান করে মানুষের জীবনকে নিরাপদ, উন্নত ও আরামদায়ক করছে। এটা তো আমরা এতক্ষণ অবশ্যই জানলাম। প্রযুক্তি আবার নানা রকম সমস্যাও সৃষ্টি করছে। তাহলে চলো জেনে নেই সেই সমস্যাগুলো কি। প্রথমে আসি পরিবেশ দূষণ। বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে কয়লা পুড়িয়ে আমরা বিদ্যুৎ উৎপাদন করি, কিন্তু এর ফলে বায়ু দূষিত হয়। আমরা বিদ্যুৎ উৎপাদন করি কেন? আমাদের সুবিধার জন্য, জীবনযাত্রার মান উন্নয়ন করার জন্য। কিন্তু এই বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে আমরা কি করি? কয়লা পুড়াই, যার কারণে কি হয়? কালো ধোঁয়া সৃষ্টি হয় এবং এই ধোঁয়াটা বায়ুতে মিশে আমাদের বায়ুকে দূষিত করছে।
বায়ু দূষণ, বৈশ্বিক উষ্ণায়ন এবং এসিড বৃষ্টির মতো পরিবেশের উপর বিভিন্ন ক্ষতিকর প্রভাব সৃষ্টি করছে। রাসায়নিক সার এবং কীটনাশক অধিক খাদ্য উৎপাদনে সাহায্য করে। রাসায়নিক সার এবং কীটনাশক যদিও আমাদের অধিক উৎপাদনে সহায়তা করে, কিন্তু এগুলো ব্যবহারের ফলে মাটি এবং পানি দূষিত হয়, যা জীবের জন্য মারাত্মক ক্ষতিকর। আমরা যখন জমিতে রাসায়নিক সার এবং কীটনাশক ব্যবহার করি, তখন এটা বৃষ্টির পানিতে কি হয়, ধুয়ে গিয়ে নদী, খাল, পুকুরের পানিতে গিয়ে মিশে পানিটাকে দূষিত করে, যার কারণে কি হয়, আমাদের জীবের ক্ষতি হয়, মাছ মারা যায় এবং সেই দূষিত পানিটা মানুষ ব্যবহার করে মানুষও বিভিন্ন পানিবাহিত রোগে আক্রান্ত হয়। এরপরে অস্ত্র তৈরি। আধুনিক প্রযুক্তির সবচেয়ে ভয়াবহ প্রভাব হলো যুদ্ধের অস্ত্র তৈরি এবং এর ব্যবহার। অস্ত্র আসলে খুবই মারাত্মক জিনিস, তাই না? হ্যাঁ, যেমন বন্দুক, বোমা, ট্যাঙ্ক ইত্যাদি। এরপর অন্যান্য ক্ষতিকর প্রভাবগুলো কি? অনেক সময় প্রযুক্তির ব্যবহারের নেশায় পরিণত হয়। এটা হচ্ছে এখন আসল বিষয়, যা আমরা সবাই কিন্তু এই প্রযুক্তির নেশায় আসক্ত, এবং এই প্রযুক্তির নেশায় আসক্ত হয়ে কিন্তু আমরা আমাদের লেখাপড়া থেকে পিছিয়ে যাচ্ছি। তারপর আমরা শরীর স্বাস্থ্যের ক্ষতি করছি, ঠিক আছে, যার কারণে আমাদের চোখেরও অনেক ক্ষতি হচ্ছে, আমাদের ব্রেনের উপরে অনেক প্রেশার পড়ছে। অনেক সময় প্রযুক্তির ব্যবহার নেশায় পরিণত হয়। টেলিভিশন ও কম্পিউটারের ব্যবহার যদি ভালো কাজে নিয়োজিত না হয়, তা আমাদের সময়ের অপচয় ঘটায়। আমরা সারাদিন কম্পিউটার নিয়ে বসে থাকি, মোবাইলে গেমস খেলি, ফেসবুকিং করি, টেলিভিশন দেখি। এটা হ্যাঁ, বিনোদনের জন্য এটা আমাদের ঠিক আছে কিছুটা সময়, কিন্তু যদি তা আমাদের নেশায় পরিণত হয়ে যায়, অবশ্যই তা কিন্তু আমাদের জন্য খারাপ। নিয়মিত খেলাধুলা, ব্যায়াম ও মুক্ত চিন্তার পথে প্রযুক্তি বাধা সৃষ্টি করে। এখন এই মোবাইল কম্পিউটারের যুগ আসার পর মানুষ কিন্তু এখন ছেলেমেয়েরা রাস্তায় খুবই কম খেলে। এর কারণে কি হয়, আমাদের শরীরের উপর একটা এফেক্ট হয়। আমরা সারাদিন এক জায়গায় বসে থেকে মোবাইল ইউজ করি, কম্পিউটার ইউজ করি। এক নাগারে 1 ঘন্টার বেশি টেলিভিশন দেখা বা কম্পিউটার ব্যবহার করা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। কিন্তু আমরা যখন টেলিভিশন দেখতে বসি, কম্পিউটার চালাই, মোবাইল ইউজ করি, তখন কি আমরা সময় দেখি? অগণিত সময় আমরা কি এর পিছনে ব্যয় করছি। কিন্তু এখানে খুব ভালো করে লেখা আছে যে এক নাগারে 1 ঘন্টার বেশি টেলিভিশন দেখা বা কম্পিউটার ব্যবহার করা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তাহলে আমরা জানলাম আজকে কি জানলাম আমরা, চলো তো আমরা আবার একটু রিপিট করি। আজকে আমরা জানলাম আমাদের জীবনের বিজ্ঞান ও প্রযুক্তিটা কি, বিজ্ঞান কি, বৈজ্ঞানিক পদ্ধতি কয়টি, কি কি ধাপ, এবং প্রযুক্তি কি, বিজ্ঞান ও প্রযুক্তির মধ্যে সম্পর্কটা কি, তারপর হচ্ছে কি কৃষিতে প্রযুক্তি কি, এবং প্রযুক্তির ক্ষতিকর প্রভাবগুলো কি কি। আমরা ক্ষতিকর প্রভাবগুলো জানার পর অবশ্যই আমরা এইসব ক্ষতিকর দিকগুলো এড়িয়ে চলে প্রযুক্তিটাকে ভালোভাবে কাজে লাগাবো। তাহলে আজকে আমরা জানলাম বিজ্ঞান কি, প্রযুক্তি কি, এদের মধ্যে সম্পর্ক কি, কি কি ক্ষেত্রে ব্যবহার করা যায়, ক্ষতিকর প্রভাবগুলো কি কি। আমি কিছু তোমাদের 4-5টা প্রশ্ন বলে দিচ্ছি, নমুনা প্রশ্ন উত্তর অধ্যায়টি আমরা আজকে শেষ করেছি। নমুনা কিছু প্রশ্ন বলে দিচ্ছি, তোমরা এই প্রশ্নগুলো খাতায় নোট করো। প্রথমে বিজ্ঞান কি, প্রযুক্তি কি, অণুবীক্ষণ যন্ত্র কেন ব্যবহার করা হয়, জৈব প্রযুক্তি কি, বৈজ্ঞানিক পদ্ধতির ধাপ কয়টি ও কি কি। আমি এগুলো তোমাদেরকে নমুনা প্রশ্ন উত্তর বলে দিয়েছি এবং এর উত্তরগুলো অবশ্যই আমি তোমাদের সাথে আলোচনা করেছি। তোমরা এটাকে ভিত্তি করে তোমরা আরো নতুন নতুন প্রশ্ন তৈরি করবে, ভিডিও থেকে এমসিকিউ তৈরি করবে, যত পারো তত, যত করে তোমরা বুঝতে পেরেছো। আশা করি তোমরা অবশ্যই অধ্যায়টি বুঝতে পেরেছো এবং তোমরা আজকে ক্লাসটি উপভোগ করেছো, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পর্কে জানতে পেরেছো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। পরবর্তী ক্লাসে নতুন কোনো বিষয় নিয়ে আবার তোমাদের সাথে দেখা হবে। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।